নিউ ইয়র্ক স্টেটের রাজনীতিতে অভিবাসী কমিউনিটির অবস্থান ধীরে ধীরে ক্রমশ আরও বিস্তৃত হচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশি আমেরিকান কমিউনিটিও এগিয়ে রয়েছে সমান তালে। তরুণরা এগিয়ে আসছেন, তারা নির্বাচন করছেন। এমনই একজন শামসুল হক, যিনি নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট 30 থেকে নির্বাচন করছেন। আজকের এই অনুষ্ঠানে আমরা জানবার চেষ্টা করব শামসুল হক তার ভাবনা নিয়ে, তার জীবন নিয়ে, কেন তিনি নির্বাচন করছেন এবং তিনি কতটা আশাবাদী। নিউ ইয়র্ক বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় শহরগুলোর একটি। এই শহরের রাজনীতি, সংস্কৃতি এবং নেতৃত্বেও প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন অভিবাসী কমিউনিটির কণ্ঠস্বর। বিশেষ করে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির মধ্য থেকেও এখন উঠে আসছে নতুন প্রজন্মের নেতৃত্ব, যারা শুধু নিজেদের প্রতিনিধিত্বই করছেন না, বরং পুরো কমিউনিটির স্বপ্ন, সংগ্রাম এবং ভবিষ্যতের কথাও তুলে ধরছেন মূলধারার রাজনীতিতে। নিউ ইয়র্ক স্টেটের আসন্ন ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে ডিস্ট্রিক্ট 30 থেকে অ্যাসেম্বলিম্যান পদপ্রার্থী শামসুল হক সেই নতুন নেতৃত্বেরই একজন মুখ। জ্যাকসন হাইটস, এলমার্স্ট, মেসবেথ এবং উডসাইডের মতো বহুজাতিক ও বৈচিত্র্যময় এলাকার মানুষের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে তিনি নেমেছেন নির্বাচনী মাঠে। আজকের আলোচনায় একজন শামসুল হককে আমরা বের করে আনার চেষ্টা করব। আচ্ছা, আপনার একদম একটু শৈশব এবং বেড়ে ওঠার গল্পটা দিয়ে যদি আজকের আলোচনাটা শুরু করি। বেড়ে ওঠা কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে সিলেট, গোলাপগঞ্জ, বাগা হচ্ছে ইউনিয়ন, আর গ্রামের বাড়ি হচ্ছে ঘোড়াবাড়ি। আচ্ছা আচ্ছা, সেখানে আমার জন্ম, সেখানে আমি অনেক দিন ছিলাম, 13 বছর, প্রথম 13 বছর। আচ্ছা আচ্ছা। গ্রাম বলতে যত সুবিধা থাকে সব কিছু সুবিধা আমি বেনিফিট করছি। আচ্ছা, বিভিন্ন সিজনে বিভিন্ন ফল ফ্রুটস বলেন, খেলাধুলা বলেন, মানে শৈশবটা আমার খুবই আনন্দময় ছিল। মানে ওই শৈশবটা এখন আর কেউ পায় না আসলে আর কি। Nobody goes through the same thing. It's amazing. আমাদের অনেক সময় বাচ্চারা এখানে আমেরিকায় বলে ওরা বোর্ড, কিন্তু আমরা বাংলাদেশে ওই গ্রামে কোনোদিন বোরিং শব্দটা কোনোদিন আমাদের মুখে ছিল না। আমরা সব সময় একটা না একটা খেলাধুলা, একটা না একটা অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলাম। এক্স্যাক্টলি। আপনি পরে নিউ ইয়র্কে মানে কোন সময়টা এলেন, কত বছর বয়সে? আমি 18 বছর বয়সে 1991-এ আসি আমেরিকায়। আসার পিছনে একটা কারণ আছে। কারণটা ছিল আমি আমাদের ফার্স্ট ভাইয়ের মধ্যে সবচেয়ে ওয়ার্স্ট স্টুডেন্ট ছিলাম। আচ্ছা আচ্ছা। এই জন্য আমার বড় ভাই এখানে আগে থেকেই থাকতো, উনি ইনভাইট করলো, আমি আসলাম এখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তারপরে মানে ওই সময় যে আপনি বললেন যে আপনার ফ্যামিলি এখানে ছিল, একেবারে স্ট্রাগলটা তো আপনাকে সেই অবস্থায় করতে হয়নি যে একদম আননোন একটা জায়গায় যাচ্ছেন, নিজেকে খুব মানে হার্ড লাইফ লিড করার পর জীবনটা তৈরি করতে হয়েছে, এমন তো কেটেছে? হার্ড লাইফ হয়েছে, কারণ এভরিবডি হ্যাজ টু গো থ্রু দ্য সেম প্রসেস, রাইট? এই আমার অবশ্য এই নিউ ইয়র্কের সাথে রিলেশনশিপ, আমার দাদার ছোট ভাই উনি আসছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, আইসা ওইখানে বেলভিউ হসপিটালে ট্রিটমেন্ট নিছে, আমেরিকায় থাকে নাই। তারপরে আমার চাচারা আসছে 72-তে, এরপরে রিলেটিভরা আসছে মনে করেন 1954 থেকে আনওয়ার্ড। তো কিন্তু আমেরিকার সাথে একটা সম্পর্ক ছিল অনেক বছর থেকেই, কিন্তু যে স্ট্রাগল, এভরিবডি হ্যাজ দেয়ার ওন স্ট্রাগল, যার কারণে আই ওয়েন্ট থ্রু দ্য সেম স্ট্রাগলস ইন নিউ ইয়র্ক। আর তারপরে আপনার পড়াশোনাটা কোন সময়টাতে? আমি এখানে আসলাম, আসার পরে চিন্তা করেছিলাম যে বাংলাদেশে চলে যাব। কয়েক বছর কাজ করার পরে আমি স্টার্ট করি একটা স্টোরে কাজ করি। কয়েক মাস আমি 36 ঘন্টা কাজ করতাম এবং $90 পাইতাম তখন। এরপরে আমি ডিশওয়াশিং এর কাজ করি, ফুড ডেলিভারির কাজ করি, ডেলিম্যান হই। কিন্তু ইভেনচুয়ালি আমি রিয়েলাইজ করলাম যে আমার তো লেখাপড়া করা ছাড়া এই দেশে আমি বাঁচতে পারবো না। আমার মা সবসময় বাংলাদেশ থেকে বলতো যে বাবা তুই কি করবি, তুই তো লেখাপড়া করলি না। সো শি প্রেড আ লট ফর মি, অ্যান্ড তখন ডিসাইড করলাম যে আমি জিইডি নেই, হুইচ ইজ হাই স্কুল ইকুইভ্যালেন্সি ডিপ্লোমা। তখন আমি নিজে স্টাডি করি, লাগুয়ারিয়ায় লেখাপড়া করি, অ্যাসোসিয়েট করি লাগুয়ারিয়া থেকে, জিডি লাগুয়ারিয়া থেকে করি, তারপরে অ্যাসোসিয়েট করি লাগুয়ারিয়া থেকে। তারপর লাগুয়ারিতে আমি স্টুডেন্ট বাডি প্রেসিডেন্ট ছিলাম। আর ওই সময় আমি প্রমিস করেছিলাম স্টুডেন্টসদেরকে যে আমি 5টা জিনিস ওনাদের জন্য করব, এবং যখন এন্ড অফ দ্য ইয়ার I delivered 6 different things. তা আমি চিন্তা করলাম যে আমি যদি এইরকম মানুষের জন্য করতে পারি,
তাহলে why can I not do that for myself? যখন বরুকে যাই তখন আর আমি আর C স্টুডেন্ট থাকি নাই, I became an A student. Okay. Oh, So wow, that's good. and even when I went to Columbia University for my masters, I was an A student. আপনি তো দীর্ঘদিন এনওয়াইপিটিতে সার্ভ করেছেন আর কি। জি। এনওয়াইপিটির সাথে যুক্ত হওয়ার গল্পটা কি ছিল? গল্পটা হইতেছে কি, আমাদের যে গ্রামটা বললাম বাগাগৌড়াবাড়ি, বাগাগৌড়াবাড়ির এই গ্রামটাতে আমরা হিন্দুরা থাকি, আমরা মুসলমানরা থাকি। ওরা তাদের ধর্ম পালন করে, আমরা আমাদের ধর্ম পালন করি। আমাদের কোনো নাই, ওই যে কোনো ধরনের ক্রাশ নাই, কোনো ধরনের ক্লাস নাই, কোনো ধরনের প্রবলেম নাই। আমাদের টিচাররা ছিল হিন্দু। সো এই যে আমরা যে সবাই একসাথে যে বড় হওয়ার কারণে আমরা এখানে যখন আসছি তখন এই যে 9/11-এর ঘটনা ঘটলো, কারণ আমাদের মা বাবা বা আমাদের সোসাইটি কোনো সময় বলে নাই যে অন্যকে হিট করো, রাইট? তা এই জন্য যখন এই ট্রাজিক ইভেন্টটা হয়, যে টেরোরিস্ট অ্যাটাকটা হয়, তখন আমি অলরেডি নিউ ইয়র্ক সিটিতে স্টুডেন্ট বডি প্রেসিডেন্ট ছিলাম, সবাই আমাকে চিনে। আই ফেল্ট লাইক যারা করছে এই ঘটনাটা, এইটা এরা রিপ্রেজেন্ট করে না আমাদেরকে, আমাদের মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করে না। তখন আমার ফ্রেন্ডসরা যখন মনে করেন বরুক থেকে লেখাপড়া করার পরে ওরা ইয়েতে গেছে, ফাইন্যান্সে, অ্যাকাউন্টিংয়ে, অন্যান্য সেক্টরসে গেছে, আমি তখন জয়েন করি এনওয়াইপিতে। কারণ এই নোশনটা আমাদের চেঞ্জ করা দরকার ছিল যে সব মুসলমান যে টেরোরিস্ট, এটা সত্যি না। আমরা মুসলমানরা পিসফুল পিপল, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা কাজ করতে চাই সবার সাথে। এই পারসেপশনটা চেঞ্জ করার জন্যই আমি জয়েন করি এনওয়াইপিডি। মানে কত সালের মানে কথা এটা, মানে এনওয়াইপিডি যখন গেলেন? আমি জানুয়ারি 2004-এ এনওয়াইপিডিতে জয়েন করি। আপনি স্টুডেন্ট বডির কথা কয়েকবারই আপনার আলোচনাতে এলো আর কি। আপনার মধ্যে যে সাংগঠনিক দক্ষতার যে বিষয়টা, এটা কি আপনার দেশ থেকে ছিল নাকি এখানকার এনভায়রনমেন্টে আপনি আসলে এই ধরনের একটা সাংগঠনিক মানে নেতৃত্ব দেওয়ার জায়গাটাতে আপনি যে এলেন? এটা কারণ হচ্ছে যে আমি যখন লাগুয়ারিয়াতে ঢুকি জিইডি নিয়ে, তখন মেয়র জুলিয়ানি বলছিল যে আমার মতো স্টুডেন্টসরা কিউনিতে ঢুকা উচিত না, এবং উনি বলছে যে উই শুড গো টু প্রাইভেট কলেজেস। তখন থেকেই আমি এই স্টুডেন্টসদেরকে অর্গানাইজ করি এবং আমরা প্রটেস্ট আরম্ভ করি। এরপরে যখন লাগুয়ারিয়া স্টুডেন্ট গভর্নমেন্টের প্রেসিডেন্ট হইলাম, আমি খুবই ভালো ভাবে কাজ করছি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। আর তারপরে আমি বরুকে যখন যাই, তখন শুধু বরুকের স্টুডেন্ট গভর্নমেন্টের প্রেসিডেন্ট ছিলাম না, আমি অন্য একজন ছিল, কিন্তু আমি ছিলাম সমস্ত সিরি ইউনিভার্সিটি স্টুডেন্ট গভর্নমেন্টের প্রেসিডেন্ট, যার কারণে আমি কিউনি বোর্ড অফ ট্রাস্টিতে সার্ভ করছি। এবং সেই সময় গভর্নর পেটাকি করলো কি যে নিউ ইয়র্ক স্টেট থেকে ওরা কিউনির যে বাজেটটা, এই বাজেটের মধ্যে $500 মিলিয়ন ওরা কাট করতে চাইছিল। তখন আমি লিড করি এই যে কিউনি স্টুডেন্ট, সুন্নি স্টুডেন্টস, পিএসসি কিউনি, নাইপার্ক এবং অন্যান্য অর্গানাইজেশনসকে নিয়ে আমি আলবেনিতে লাবি করি, ফাইট করি, প্রটেস্ট করি। এবং ইভেনচুয়ালি যখন টিউশনটা বাড়াইয়া দিতেছিল সিটি ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টি, আই ওয়াজ দ্য only one who cast my vote against the tuition hike. It was all over New York Times, New York Daily News, New York Post and everywhere else. মানে নেতৃত্ব দেওয়ার বিষয়টা আপনার মধ্যে আসলে মানে বরাবরই ছিল আসলে আর কি, মানে যার কারণে আজকে এনওয়াইপিডিতে দীর্ঘদিন সার্ভ করার পর আপনি অ্যাসেম্বলিতে যাওয়ার স্বপ্ন দেখছেন, এবং এই স্বপ্ন নিশ্চয়ই মানে বাস্তব হবে আমাদের জন্য। ইনশাল্লাহ। নেতৃত্বের ব্যাপারে ইভেন যখন আমি এনওয়াইপিডিতে ঢুকি, যাওয়ার পরে একটা জিনিস দেখলাম যে আমরা এই যে যেমন বাংলাদেশ থেকে যদিও আসছি, আমরা তো কোনো অন্যান্য দেশকে হিট করি না, আমরা ইন্ডিয়া বলেন, পাকিস্তানি বলেন, সবাইকে নিয়েই আমরা কাজ করি, রাইট? কিন্তু এনওয়াইপিডিতে ঢুকার পরে দেখা গেল যে সবসময় ওরা আমাদেরকে বলে ইন্ডিয়ান, এবং যতই বলি না কেন যে বাংলাদেশ আরো একটা দেশ, অনেককে বোঝানোই যায় না যে বাংলাদেশ আর একটা দেশ। তখনই আমরা ওই 2014-এ আমার বাসায় থেকে প্রথম 2015-এ আমার বাসা থেকে প্রথম মিটিংটা আমরা আরম্ভ করি বাফার। আর তারপরে তো মনে করেন যে আমরা একটা জিনিস প্রথম থেকে আরম্ভ করতে চাইছিলাম যে আমাদের যারাই প্রেসিডেন্সিতে থাকবে তারা যাতে 1 টার্ম বা 2 টার্মের যাতে বেশি না থাকে। এজন্য গত 10 বছরে বাফার মনে করেন 5 জন অলরেডি প্রেসিডেন্ট হয়ে গেছে। মানে আপনি ছিলেন সেই সময়ে
মানে প্রথম প্রেসিডেন্ট বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের? না, আমি আসলে চাই নাই, যদিও আমি কল করছিলাম প্রথম মিটিংটা স্টার্ট করছিলাম, কিন্তু আমি তো আগে অন্যান্য পজিশন, লিডারশিপ পজিশনে ছিলাম, সো আই ডিডন্ট ওয়ান্ট টু বিকাম দ্য ফার্স্ট প্রেসিডেন্ট। আমরা জুড়ে আরেকজন সুমন ভাইকে বানাইছিলাম, হি ইজ দ্য ক্যাপ্টেন সুমন সাইদ, উনি ছিল প্রথম প্রেসিডেন্ট, আমি ছিলাম 2 নম্বর প্রেসিডেন্ট। আচ্ছা, I didn't want to become president, but there was an opportunity and they wanted me to become president. এনওয়াইপিডির প্রসঙ্গ যখন আসলো, আপনি যখন এনওয়াইপিডিতে জয়েন করলেন, ওই সময় বাংলাদেশিদের অবস্থান এনওয়াইপিডিতে সংখ্যাটা এবং এখন যে সংখ্যাটা, এটা হিউজ চেঞ্জ, রাইট? মানে এটা হিউজ চেঞ্জ, এবং এইটা আমরা যে কাজটা করছিলাম, আমাদের স্ট্র্যাটেজিক যে প্ল্যানটা করছিলাম, সো আমি যে কলম্বিয়াতে যেগুলো স্টাডি করছি ওই জিনিসগুলোই আমরা অ্যাপ্লাই করছি। আমরা প্রথমেই টার্গেট করি 3টা জিনিস। একটা জিনিস, হাউ ডু ইউ রিক্রুট মোর বাংলাদেশিজ ইনটু এনওয়াইপিডি, রাইট? ওকে। দ্য সেকেন্ড ওয়াজ দ্যাট যারা কাজ করে তাদেরকে কিভাবে প্রমোশনের জন্য হেল্প করা যায়। তখন আমি আরো 2-3 জন আমরা লিউটেন্যান্ট ছিলাম, আর কেউ ছিলেন না মনে হলো এইরকম র্যাঙ্কে বা উপরের র্যাঙ্কে। আর 3 নম্বর যে জিনিসটা হচ্ছে যে কিভাবে বাংলাদেশি কমিউনিটি এবং এনওয়াইপিডির মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক করা যায়, এবং এর জন্য আপনারাও আমাদেরকে হেল্প করছেন, কারণ আমরা এই যে বিভিন্ন ইভেন্টগুলোতে আমরা জয়েন করছি, বাঙালি যে মিডিয়াগুলো আমাদেরকে মনে করেন হাইলাইট করছে, করার কারণে আমরা যখন রিক্রুটমেন্ট ড্রাইভ করি বা ব্লাড ড্রাইভ করি বা ওই যে টাউন হল মিটিংগুলো করি, তখন অন্যান্য বাংলাদেশিরা যখন দেখছে, হেই, একজন যদি শামসুল একজন পুলিশ লিউটেন্যান্ট হইতে পারে, তাহলে আমি কেন পুলিশ অফিসার হইতে পারবো না, সার্জন হইতে পারবো না, বা লিউটেন্যান্ট হইতে পারবো না? এন্ড দ্যাট ওয়াজ আওয়ার টার্গেট, এন্ড এই জিনিসটা আমরা চেষ্টা করছি এবং বাঙালি মিডিয়া আমাদেরকে হেল্প করছেন। আপনি যখন রিটায়ার করলেন তখন আপনি কোন পজিশনে ছিলেন? আমি ছিলাম লিউটেন্যান্ট কমান্ডার হিসেবে রিটায়ার করছি। আমি প্রথম সাউথ এশিয়ান বা মুসলিম লিউটেন্যান্ট কমান্ডার ছিলাম এনওয়াইপিডির হিস্ট্রিতে। একজন প্রাক্তন এনওয়াইপিডি অফিসার হিসেবে নিউ ইয়র্ক শহরের মানুষের খুব কাছ থেকে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে শামসুল হকের। আইনশৃঙ্খলা, জন্য নিরাপত্তা, অভিবাসী কমিউনিটির বাস্তবতা এবং সাধারণ মানুষের প্রতিদিনের সংগ্রাম সবকিছুই তিনি দেখেছেন খুব কাছ থেকে। তার বিশ্বাস, শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য নয়, বাস্তব অভিজ্ঞতা থেকেই তৈরি হয় কার্যকর নেতৃত্ব। পরিবার, কমিউনিটি এবং মানুষের অধিকার নিয়ে তার ভাবনার জায়গাগুলো এসেছে সেই দীর্ঘ অভিজ্ঞতার পথ ধরেই। নিউ ইয়র্ক শহরকে আরও নিরাপদ, অংশগ্রহণমূলক এবং কমিউনিটি কেন্দ্রিক করে গড়ে তোলার স্বপ্ন নিয়েই তিনি এগিয়ে যেতে চান রাজনীতির নতুন যাত্রায়। রাজনীতি যে আপনি আসলেন, এই সিদ্ধান্তটা কেন নিলেন? আমাদের কমিউনিটিতে অনেক সমস্যা আছে। আমাদের কমিউনিটির সমস্যা হচ্ছে কি, আমাদের কমিউনিটি কোনো রিসোর্সেস পায় না আমেরিকায়, বিভিন্ন অর্গানাইজেশনস আছে এগুলা পায় না। আমাদের কোনো কমিশনার নাই, কোনো ডেপুটি কমিশনার নাই, কোনো অ্যাসিস্ট্যান্ট কমিশনার নাই। আমাদের একমাত্র শাহানা হানিফ ছাড়া কোনো ইলেক্টেড অফিসিয়ালস নাই। আমাদের এই জিনিসগুলা যদি না থাকে তাহলে আমাদের কমিউনিটির কোনো তো বেনিফিট হইতেছে না। তা আমি এই রান করাটা হচ্ছে যে এই বেনিফিটগুলোর জন্য ফাইট করার জন্য, আমাদের কমিউনিটিটাকে এম্পাওয়ার করার জন্য, আমাদের যাতে ফিউচার জেনারেশনরা তারা যাতে কানেক্টেড থাকে এবং তারাও যাতে ভবিষ্যতে মুভ করতে পারে, রান করতে পারে, এইটার জন্য রান করা। ডিস্ট্রিক্ট 30টা কেন বেছে নিলেন? ডিস্ট্রিক্ট 30 থেকে আমি গত 33 বছর থেকে থাকি এই এরিয়ায়, যার কারণে এই এরিয়া থেকে অনেক চলে গেছে, কিন্তু আমি স্টিল এইখানেই। আই লাভ দ্য ডাইভার্সিটি, রাইট? আপনি সব রিলিজনের মানুষ, সব এথনিক মানুষগুলো আপনি এখানে পাইতেছেন। আপনি এইখানে কনভিনিয়েন্ট, বাট এইখানে আপনাকে কেয়ার করে না যে আপনি মুসলমান না হিন্দু না খ্রিস্টান না, আপনি আপনার জেন্ডার কি, আপনার রেস কি, রিলিজন কি, এগুলো কেয়ার করে না। অ্যান্ড আই লাভ দ্যাট সেন্স, অ্যান্ড এই জন্যই আমি এই এরিয়াতে গত 33 বছর থেকে আসি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যেমন ধরেন ডিস্ট্রিক্ট 30টাতে জ্যাকসন হাইটস, উডসাইড, নেসপেথ এবং এলমার্স্ট, এবং এখানে তো যে বাংলাদেশি অধ্যুষিত, আমি বলবো যে মানে প্রচুর সাপোর্ট আপনার পাওয়ার কথা, বাংলাদেশি, ইন্ডিয়ান, কারণ এই এলাকাগুলোতে বসবাস করে আর কি। মানে সেদিক থেকে কি আপনি কোনো বেনিফিট পাচ্ছেন, এক্সট্রা বেনিফিট পাচ্ছেন কিনা? এই ডিস্ট্রিক্টে প্রচুর বাংলাদেশি আছে। রেজিস্টার্ড ডেমোক্রেসি মনে করেন 3500-এর উপরে আছে, যার কারণে যদি 75% টার্ন আউট হয়, আমি অলরেডি মনে করেন 2500 ভোটস পাইয়ে যাইব এখান থেকে। আর
আমাদের যে টার্গেট নাম্বার যে আছে আমরা সামান্য ভোট যদি আমরা বাহির অন্যান্য কমিউনিটি থেকে পাই তাহলে আমরা উইন করে ফেলবো। কিন্তু অবভিয়াসলি আই এম নট রানিং এ ক্যাম্পেইন বেসড অন বাংলাদেশি, অফকোর্স বাংলাদেশি হচ্ছে আমাদের বেস, কিন্তু আমি আমার ক্যাম্পেইনটা রান করতেছি এজ এন আমেরিকান, এজ এ উডসাইডার। আমি এই যে উডসাইড, জ্যাকসনাইট, এলমার্স, মেসপেথ এরিয়া থেকে গত 33 বছর থেকে থাকি। আমি রান করতেছি সবাইকে রিপ্রেজেন্ট করার জন্য, আমি রান করতেছি যে এরিয়াকে ইমপ্রুভ করার জন্য, আপনি এফোর্ডেবিলিটি কাজ করার জন্য, যাতে মানুষ এই এরিয়াতে থাকতে পারে। আমি চাইতেছি যে এরিয়ার মানুষগুলো সেফ থাকে, এই মানুষগুলার অপরচুনিটি থাকে যে তারা কাজকর্মের ব্যাপারে অপরচুনিটি থাকে, তারা বিজনেস করতে পারে, এই অপরচুনিটিটা থাকে। আর এই যে মানে মানুষ যে ভোট দিতে যায় না, মানে স্পেশালি আমি জাস্ট আমাদের কমিউনিটির কথা বলছি। আপনি বলুন যে সবাই যদি ভোট দিতে যায়, সেটা তো এক অর্থে পজিটিভ ডেফিনেট আপনার জন্য। মানুষ যে ভোট দিতে যায় না, মানে এই জন্য আপনারা কি করছেন আসলে মোটিভেট করার জায়গাটা? আমরা যত ভোটার্স আছে, বাঙালি নান বাঙালি, সবার দরজায় গিয়ে নাক করতেছে। এই যে বাঙালি যে 4,000 ভোট আছে, মানে 3,500 ভোট আছে, ওনাদের প্রত্যেকের বাসায় আমাদের মেইলিং যাবে, আমাদের লোকজন ভলেন্টিয়াররা ডোর নাক করতেছে, আমরা বিভিন্ন জায়গায় কথা বলতেছি এবং ইনকারেজ করতেছি ভোট দেওয়ার জন্য। কারণ অনেকে মনে করে আমার একটা ভোট দিয়ে লাভই বা হবে কি, কিন্তু এই একটা ভোটই চেঞ্জ করতে পারে আউটকাম। এর জন্য ওনাদের সবারই ভোট দেওয়া দরকার। আর আমরা এনকারেজ করতেছি, আপনারা বাংলাদেশি মিডিয়াও ইনশাআল্লাহ এনকারেজ করতেছেন। আর অনেকে আরেকটা কথা হচ্ছে, অনেক সময় মনে করে পলিটিশিয়ানসরা বারবার ভোট দেওয়া হয়, what they do for the community, nothing. Exactly. ওরা ইলেক্টেড হয়, ওরা আমাদের ইভেন্টস গুলাতে আসে, ওরা আমাদের মনে করে সাথে ডিনার করলো বা লাঞ্চ করলো, আর তারপরে ওরা চলে যায়। কিন্তু আমাদের কমিউনিটি তো কোনো ইমপ্রুভ হইতেছে না। আমাদের কমিউনিটি কেন কোনো রিসোর্সেস পাইতেছে না, কোনো ফান্ডিং পাইতেছে না। নিউ ইয়র্ক স্টেট মনে করেন $500 মিলিয়ন উপরে ওরা বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশন গুলাতে দেয়, কিন্তু আমাদের কমিউনিটি কত $1 মিলিয়ন পায়? আমাদের কেন এখন পর্যন্ত এই কোনো কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার নাই? কেন ইলেক্টেড অফিসিয়ালস নাই? কারণটা হচ্ছে কেউ আমাদের জন্য লাভই করতেছে না, কেউ আমাদের জন্য ফাইট করতেছে না। এই ফাইটটা আমাদের করা দরকার। আচ্ছা, এই যে 4টা এলাকা বললাম, জ্যাকসন হাইট, উডসাইড, এলমাস এবং মেসপেথ, এই জায়গার আসলে সবচেয়ে মানে মূল সমস্যাগুলো কি আপনার কাছে মনে হয়? জ্যাকসন হাইট, উডসাইড, এলমার্স, মেসপেথ, সমস্যাগুলো হচ্ছে এই এরিয়াটা আনএফোর্ডেবল হয়ে গেছে। যে আপনি নিজেই চিন্তা করে দেখেন, এইখান থেকে এই এরিয়া থেকে কত হাজার বাংলাদেশিরা চলে গেছে আলবেনিতে, বাফেলোতে, অন্যান্য জায়গায়। আমার নিজের ভাই এবং বোন চলে গেছে এই এরিয়া থেকে, ওরা এফোর্ড করতে পারে নাই। তো এফোর্ডেবিলিটি ইজ এ হিউজ ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে আমরা চাই যে স্ট্রিটটা সেফ হোক, আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা যখন স্কুলে যায় ওরা সেফ থাকুক, আমরা চাই যে আমরা যখন বাজার করতে আসি এরিয়াতে আমরা সেফ থাকি। তো সেফটি, পাবলিক সেফটি, কমিউনিটি সেফটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এজ এন ইমিগ্রান্ট, শুধু আমরা বাঙালি না, এই যে জিনিসগুলো বলতেছি এরা সবাই চাই, এবং আমরা সবাই চাই যে আমরা যখন লেখাপড়া করব বা কাজকর্ম করব, আমরা যাতে এই অপরচুনিটি থাকে যে গুড পেইং জবসগুলো আমরা পাই। এই জিনিসের জন্য আমরা ফাইট করা লাগবে, টু মেক শিওর দ্যাট এই অপরচুনিটিসগুলো থাকে আমাদের জন্য, আমাদের ফিউচার জেনারেশনের জন্য থাকে। আমরা চাই যে এই যে স্মল বিজনেসগুলো যে স্ট্রাগল করে অনেক সময়, বিভিন্ন আইনগুলা, অনেক সময় ওদেরকে এক্সেসিভ আইনগুলা পালন করতে হয়। How can we improve the services in a way that will benefit the small businesses and benefit our community? Community means entire community, Woodside, Jacksonite, Elmas, Mesper. একজন প্রাক্তন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে রাজনৈতিক নেতৃত্বের পথে শামসুল হকের এই যাত্রা এখন নতুন এক পরীক্ষার সামনে। মানুষের সাথে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা এবং পরিবর্তন আনার যে স্বপ্ন তিনি দেখছেন তা কতটা বাস্তবায়িত হবে সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেবেন ভোটাররাই। তবে একটি বিষয় এখন স্পষ্ট, নিউ ইয়র্কের বহুজাতিক এই শহরে অভিবাসী কমিউনিটির অংশগ্রহণ আর শুধু উপস্থিতির জায়গায় সীমাবদ্ধ নয়, বরং নেতৃত্বের জায়গাতেও তারা ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্তভাবে তৈরি করছে। আর সেই পরিবর্তনের গল্পেরই একটি অংশ হয়ে উঠতে চাইছেন ডিস্ট্রিক্ট 30 থেকে অ্যাসেম্বলি পদপ্রার্থী শামসুল হক। নির্বাচিত যদি হন তাহলে তো প্রচুর সময় দিতে হবে, ফ্যামিলির সাপোর্টটা কীরকম?
আমি ফ্যামিলি সাপোর্ট খুবই ভালো। আমি বিলিভ করি যে আপনার যদি ফ্যামিলি সাপোর্ট না থাকে তাহলে ইউ ক্যান নট ডু পাবলিক সার্ভিস। তা আমি যখন ডিসিশনটা নেই, প্রথমে আমি আমার ওয়াইফকে, আমার 2টা ছেলে আছে, একটা 10 বছর একটা 15 বছর, আমরা এই 4 জন একসাথে মিলেই আমরা ডিসিশন নেই যে ইলেকশন করার জন্য। যদিও আমার ওয়াইফ মানে পলিটিক্যাল না, কিন্তু উনি বলছে ইউ আর প্যাশনেট অ্যাবাউট ইট, so go for it, and so I have support. Then I talk to my siblings, আমার ভাই বোনদের সাথে, ওনারাও সাপোর্ট দিছে। এরপরে আমি আমার ফ্রেন্ডসদের সাথে কথা বলি, তারপরে আমাদের কমিউনিটির সাথে কথা বলি। আচ্ছা, আমাদের যে বাংলাদেশি কমিউনিটি, তাদের সাথে আপনার সম্পর্কটা কিরকম? আমার সম্পর্কটা উত্তম। যারা আমাকে চিনে, অনেক দিন থেকে চিনে, তারাই আমার পাশে এসে দাঁড়াইছে। ওনারা অনেকে মনে করেন ভলান্টিয়ার করতেছে টাইম, অনেকে আমাকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট দিতে পারে লিগালি তত টাকা দিতেছে। কেউ আমাকে ডোর নাকিং এর জন্য হেল্প করতেছে, কেউ আমাকে ফোন কল কইরা উৎসাহ জাগাইতেছে, কেউ আবার সোশ্যাল মিডিয়ায় আমাকে হেল্প করতেছে। So I'm receiving very good positive feedback from our community and support from our community. আচ্ছা, আমাদের আলোচনায় একটুখানি আগেই যেটা আমরা আলোচনা করলাম যে আমরা দেখা যায় যে অন্য দেশের অনেক লিডারদের পেছনে প্রচুর সময় দিচ্ছি, আমাদের কমিউনিটিতে আনছি, তাদেরকে এন্ডোর্স করছি, কিন্তু আসলে আমাদের কমিউনিটির জন্য কোনো স্পেশালি কিন্তু কাজ আসলে সেই অর্থে হচ্ছে না। কারণ তারা হয়তো আমাদের কমিউনিটির কাছ থেকে সুবিধাটা নিচ্ছে, কিন্তু আমাদের কমিউনিটির জন্য যতটুকু তাদের করা দরকার ততটুকু কিন্তু তারা মানে ভোটে জেতার পর আসলে মানে ঠিক করে না, কিন্তু তাদেরকে নিয়ে আমরা খুব বেশি মাতামাতি করি আর কি। আপনারা যারা বাংলাদেশি আমেরিকান এখন মূলধারার রাজনীতিতে আসছেন, যে তাদের সাপোর্টটা কি এনাফ বলে মনে করেন যতটা দিচ্ছে আপনাদেরকে? আমি মনে করি আমার বাংলাদেশি কমিউনিটিটা যেভাবে সাপোর্ট দিচ্ছে আমাকে, হ্যাঁ, এনাফ দিতেছে ওনারা। এবং আরেকটা জিনিস, যে জিনিসটা অনেকে লক্ষ্য করে নাই, যে মনে করেন আমার চেয়ে অনেকে ওল্ডার আছে, তারা আমাকে সাপোর্ট দিতেছে, কিন্তু যারা ইয়াং যারা আছে, মনে করেন 15, 16, 17, 18, 19, 20, তারাও কিন্তু আমাকে সাপোর্ট দিতেছে। সো কেউ আমাকে বাতিজা বলে ডাকে, কেউ নাম ধরে ডাকে, কেউ আবার আঙ্কেল বলেও ডাকে, and I cherish all of those relationship. এবং তারা, আমি যেভাবে মনে করেন ইন্সপায়ার করতে পারতেছি যে ইয়াং জেনারেশনের, ওরা একটা হোপস ফিল করতেছে আমার ক্যাম্পেইনের ব্যাপারে, এই জন্যই ওরা জয়েন করতেছে, ওই জন্যই ওরা কাজ করতেছে। আপনি দেখেন আমার অনেক ভলান্টিয়ার্সরা কিন্তু ভেরি ভেরি ইয়াং, অনলি 16, 17, 18, and they are doing donuts and again. আপনারা যদি আমার ভলান্টিয়ার্সদেরকে দেখেন আপনার দৌড়ে যাওয়ার জন্য, প্লিজ হেল্প করেন। ওরা বাচ্চা মানুষ, কিন্তু দে রিয়েলি ওয়ান্ট টু হেল্প মি আউট, হেল্প আওয়ার কমিউনিটি আউট। আচ্ছা, লিডারশিপ বলতে আপনার সংজ্ঞাটা কি? নেতৃত্ব বলতে কি বোঝেন আপনি? আমার লিডারশিপ স্টাইল হচ্ছে বিল্ডিং কনসেনসাস বেসড অন ইস্যুস, যে সবার সাথে কথা বলে যে সমস্যা কি, এই সমস্যাটা আইডেন্টিফাই করা এবং এইটাকে নিয়ে এগিয়ে যাওয়া। লিডারশিপ হচ্ছে ইন্টেগ্রিটি, যে আপনি যে কাজ করবেন আপনি সৎ থাকা লাগবে। আপনি যে কেউ দেখতেছে না, তারপরে আপনি ওইদিকে করে ফেলেন একটা জিনিস, এটা লিডারশিপ না, দ্যাটস করাপশন। আপনি লিডারশিপ হচ্ছে যে ইউ ডু দ্য রাইট থিং ইভেন ইফ ইট ইজ নট পপুলার সামটাইম। আপনি কোনটা পপুলার কোনটা না পপুলার, কিন্তু হোয়াট ইজ রাইট, হোয়াট হ্যাজ টু হ্যাপেন, দ্যাটস লিডারশিপ টু মি। আচ্ছা, আপনি কি মনে করেন যে এনওয়াইপিডিতে যে আপনি জবটা করেছেন, আপনি তো এখানকার একদম একটা শাসনতন্ত্রের মানে ভিতরের জায়গাটা আপনি কিন্তু পার্সোনালি দেখেছেন আর কি, মানে সেই জায়গাটা থেকে আপনি যদি অ্যাসেম্বলিতে যান, আপনার ওই অভিজ্ঞতাটা আপনাকে অনেক হেল্প করবে? অবশ্যই। আমার যে এডুকেশনাল স্কিলস, আমার যে প্রফেশনাল স্কিলস, দোজ আর ট্রান্সফারেবল টু নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি। ইন অ্যানাদার ওয়ার্ড, আমি যেগুলো শিখছি, যেগুলো জানি, আমি যেভাবে কথা বলতে পারবো, মনে করেন অন্যান্য যে লেজিসলেটরদের সাথে যদি এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে ওইগুলো অনেকে কথা বলতে পারবে না। তখন আমার এই স্কিলস যে এগুলো আমি ব্যবহার করব, মনে করেন অন্যান্যদেরকে কনভিন্স করার চেষ্টা করবো, এবং ইনশাআল্লাহ আমি পারবো যে আমরা যে বিলগুলো পাস করাইতে চাইতেছি, এগুলার জন্য আই থিঙ্ক আই উইল বি ভেরি ইফেক্টিভ। আপনি কতটা আশাবাদী? আমি তো 100% আশাবাদী, কারণ আমাদের ক্যাম্পেইনটা খুবই ভালো যাইতেছে। আমরা ক্যাম্পেইনের কয়েকটা ধাপ আছে। একটা প্রথমে হচ্ছে যে নিউ ইয়র্কের আমি যেদিন অ্যানাউন্স করি, সেদিন প্রথমেই আমাকে নিউ ইয়র্কের একটা পলিটিক্যাল নিউজ পেপার রিপোর্ট করছে যে আমি রান করতেছি, এবং নাইস একটা বায়োগ্রাফি আমার ব্যাপারে লিখছে। সেই রিপোর্টার মেয়র মামদানির ব্যাপারেও লিখছেন। তো সাথে সাথে মনে করেন 15-20 হাজার মানুষ যারা পলিটিক্যালি সেভি, ওনারা জানছে। সেকেন্ড যে জিনিসটা হয়েছে যে
যখন ফার্স্ট ফান্ড রেজার যখন হয় তখন আমি আমার ওপোনেন্টদের চেয়ে 4.5 টাইমস বেশি আমি টাকা তুলতে পারছি। থার্ড হচ্ছে যে আমাদের যখন পিটিশনিং সাবমিট করা হয়, সিগনেচারগুলো সাবমিট করা হয়, তখন আই সাবমিটেড দ্য মোস্ট অ্যামাউন্ট অফ দ্যাম। ফোর্থ হচ্ছে যে আমার ফুল টাইম স্টাফ আছে যারা আমি প্রফেশনাল লোকজন হায়ার করছি যারা আমাকে হেল্প করবে, এবং based on all of those things, based on the fact that we have a very social media active campaign compared to my opponents, আপনি ইয়েতে যদি দেখেন আমাদের ডোর নাকিং যে বাসায় বাসায় যাওয়া আমাদের যে টিমটা, we are doing much better. And because of these reasons, and because of the issues that we are fighting for, Bernie Sanders, national figure, endorsed my campaign. Exactly. And it speaks volume about our campaign, and I believe that we are going to win this election, inshallah. বাহ, চমৎকার। এই প্রসঙ্গে আসতাম আর কি, মানে বার্নি স্যান্ডার্সের এই বিষয়টা, এটা কি মানে লাইক আপনার সম্পর্কে জেনেই সে আপনাকে এন্ডোর্স করেছে, নাকি যোগাযোগটা কিরকম, মানে কিভাবে পেলেন এন্ডোর্সমেন্টটা? বার্নি স্যান্ডার্সের একটা টিম আছে যারা নেশন ওয়াইড যে ক্যান্ডিডেটসগুলোদেরকে মনিটর করে, তাদের পলিসিগুলো মনিটর করে, ওদের ভায়াবিলিটিটা মনিটর করে, ওরা ওদের ক্যাম্পেইনের সব কিছু মনিটর করে, এন্ড দেন দে ইন্টারভিউ সাম অফ দোজ পিপল। তো ওরা মনিটর করছে বা চেক করছে 8,500 ক্যান্ডিডেটস অল ওভার ইউনাইটেড স্টেটস। এর মধ্যে মাত্র 61 জন মানুষকে উনি ইন্ডোর্স করছে। আপনার বিপক্ষে যে ভোট করছে তারা কি মানে পুরনো নাকি যে নতুন কেউ আসলে ভোট করছে, এই জাস্ট বিষয়টা একটু জানবার জন্য। এই সিটটা এখন ওপেন, ওকে, ওপেন থাকার কারণে আরো দুইজন আছে এখানে। একজন হচ্ছে প্যাট্রিক মার্টিনেজ, ওর মা হচ্ছে সাদা এবং বাপ হচ্ছে হিসপ্যানিক। ওরা যদিও এই এরিয়ায় অনেক দিকে ওর মামার ফ্যামিলি অনেক দিন থেকে ছিল, কিন্তু এই গত 10 বছর থেকে তেমন অ্যাক্টিভ না, যার কারণে অনেকে চিনে না ওনাকে। আর একজন হচ্ছে নেপালিজ একজন কমিউনিটি লিডার, ওনার নাম হচ্ছে সোমনাথ রান করতেছে উনি। কিন্তু দুজনের কম্পেয়ার টু বোথ অফ দেম, আমি এগেইন বললাম যে জিনিসগুলাতে আমাদের মনে করেন আপনি যদি এইখান জ্যাকসনাইটে বলেন, এলমাস্টে বলেন, উডসাইডে বলেন, ম্যাসপেতে বলেন, আমাদের শুধু ডোরনাক হইতেছে না, আমাদের পোস্টার্সগুলো আছে, আমাদের ভিজিবিলিটিটা মাছ হাইয়ার। আপনি কি মনে করেন যে আমেরিকার পলিটিক্সে, আমি জাস্ট অল ওভার আমেরিকার কথা বলছি আর কি, আপনার তো নিশ্চয়ই একটা সার্ভে রয়েছে আর কি, মানে বাংলাদেশে আমেরিকান কি আরো স্টেপিং করা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই আমি মনে করি। আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে নিউ ইয়র্ক সিটি রিডিস্ট্রিক্টিং কমিশন একটা রিপোর্ট পাবলিশ করছিল 3-4 বছর আগে। সেটাতে বলা হইতেছে যে মুসলমান যারা আছে নিউ ইয়র্কে, সব মুসলমান যারা আছে এর চেয়ে লার্জেস্ট পপুলেশন হচ্ছে বাংলাদেশি, সেকেন্ড লার্জেস্ট হচ্ছে পাকিস্তানি, কিন্তু তারা আমাদের 50,000 পিছনে আছে। 50,000. So we are leading by a huge number. This is one. The second thing is that among Asian population, বাংলাদেশিরা হচ্ছে নাম্বার 2 right after Chinese. কিন্তু এই যেভাবে আমাদের জনসংখ্যা আছে, সেসবও কিন্তু আমাদের পজিশনগুলো নাই, আমাদের ইনফ্লুয়েন্স নাই, তেমন আমাদের পাওয়ার নাই, এবং that's the power that we need to change. This is the dynamics that we have to change, and I'm going to fight that fight for our community as a Woodsider, as a resident of Jackson Heights, and এই এরিয়ার জন্য। পার্সোনাল লাইফ আর এই পলিটিক্যাল লাইফ, এইটা ব্যালেন্স করা কি মানে খুব বেশি চ্যালেঞ্জের? আমি জাস্ট একটু জানতে চাইলাম বিষয়টা। Personal life, political life is quite challenging. কিন্তু at the same time মনে করেন I have done it in the past, right? As a student leader, as the head of the student body for the City University of New York, I have done the same thing when I was a lieutenant commander in the NYPD. I had lots of responsibility, কিন্তু আমার ফ্যামিলি লাইফকেও তো টাইম দেওয়া লাগে, বাচ্চাদেরকে টাইম দেওয়া লাগে, অনেক কিছু। এখন অবশ্য ক্যাম্পেইনের টাইমে একটু বেশি মনে করেন it's almost like 16-17 hour cycle, that the time you get up, ফজরের পরে যখন আমি ঘুম থেকে উঠি আর মনে করেন ঘুমানোর আগ পর্যন্ত one or the other we are receiving phone calls, we are communicating একভাবে। আচ্ছা, আমাদের কমিউনিটি প্রসঙ্গে একটুখানি আসি আলোচনায়। আপনি তো স্টুডেন্ট মানে বডিতেও ছিলেন, সেটা লাগুডিয়াতে ছিলেন, বুরুকে ছিলেন, এবং তারপরে আমাদের কমিউনিটির সাথেও আপনার যোগাযোগ দীর্ঘদিন ধরে। আমাদের কমিউনিটি সম্পর্কে আপনার ভাবনাটা কি, মানে পজিটিভ ওয়ে অর নেগেটিভ ওয়ে, যদি একটুখানি
আমি ভেরি পজিটিভ হিসাবে দেখি। আমি মনে করি বাঙালিরা এজ স্মার্ট এজ এনিবডি এলস। আমরা কোনো অংশতেই আমরা কারো চেয়ে কম না। আমরা প্রাইভেট সেক্টরে খুবই ভালো করতেছি, কিন্তু পাবলিক সেক্টর যখন আসে, যে পজিশনসগুলো আমি বললাম, যে ইলেক্টেড অফিস বলেন বা কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডাইরেক্টর পজিশনস বা কমিউনিটি যে রিসোর্সেসগুলোর জন্য আমাদের মানুষ নাই, তা এই জিনিসটা বাঙ্গা লাগবে, এই জিনিসটা ফাইট করা লাগবে। ইটস না কেন নোবডি ইজ গোনা গিভ ইট টু আস, উই হ্যাভ টু ফাইট এন্ড উই হ্যাভ টু গেট ইট। আপনি 18 বছর বয়সে আপনি আমেরিকাতে এসেছেন, আপনি পড়াশোনা করেছেন, আপনার লাইফটাকে আপনি লিড করেছেন, এখন আপনি অ্যাসেম্বলিতে যাচ্ছেন। এই যে আপনার কাছ থেকে আমাদের বাংলাদেশি আমেরিকান নিউ জেনারেশন, তাদের জন্য আপনার বলার? আমি বলবো এইটা আমাদের দেশ, আমরা অন্য কোথায় যাইতেছি না। আমরা এই দেশে থাকবো, এই দেশে কাজ করবো, আমাদের নেতৃত্বে যাওয়া উচিত। আমি এনকারেজ করব যে সবাইকে ভোট দেওয়ার জন্য, যারা সময় আছে তারা পলিটিক্যাল অফিসগুলোতে রান করার জন্য, and run a campaign that is professional, that represent everybody. And you have the talent, you have the passion. Don't be afraid, take the lead, run for various positions. একেবারে শেষ পর্যায়ে আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের বিভিন্ন কমিউনিটির সাথে তো এখন আপনার কাজ করতে হচ্ছে, তাদেরকে নক করতে হচ্ছে ভোটের জন্যে, জাস্ট ওরা যেন আপনাকে ভোট দেয় সেজন্য তাদের সাথে কথা বলতে হচ্ছে আর কি। আর স্পেশালি যে এলাকাটাতে আপনি ভোট করছেন, ডিস্ট্রিক্ট 30, এখানে তো মানে কত, আমি যদি সেই হিসেবে বলি যে মানে হয়তো দেখা যাবে যে 30-40টা এথনিক গ্রুপ হয়তো একসাথে থাকছে এই এলাকাগুলোতে আর কি। তাদের কাছ থেকে আপনি ফিডব্যাকটা কিরকম পাচ্ছেন একজন এশিয়ান হিসেবে? পজিটিভ ফিডব্যাক পাইতেছি, এজন্য বলবো, কারণ আমি যে আগে কিউনি স্টুডেন্ট লিডার ছিলাম বা এনওয়াইপিতে কাজ করছি, সো আমার মধ্যে ওই দ্বিধাদ্বন্দ্বতা নাই যে উনি কোন রেস বা রিলিজন বা কোন এথনিসিটি বা জেন্ডার, এইগুলার কোনো কিছু তফাৎ নাই। তো আমি এমনভাবে অ্যাপ্রোচ করতেছি যে ওদের সাথে আমি কানেক্ট করতে পারতেছি। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, এই এরিয়াতে আমি 33 বছর থেকে, সো আই নো ইনসাইড এন্ড আউট অফ দ্য ডিস্ট্রিক্ট। সামবডি ক্যান নট জাস্ট কাম এন্ড টেল মি সামথিং আদারওয়াইজ। অবভিয়াসলি আমার চেয়ে আরো লোকজন আছে যারা অনেকদিন থেকে বেশি ছিল, বাট আই এম ভেরি ফ্যামিলিয়ার উইথ আওয়ার ডিস্ট্রিক্ট এন্ড আই রেসপেক্ট এভরিওয়ান লিভিং হিয়ার। আই লাইক টু ওয়ার্ক উইথ এভরিওয়ান হিয়ার। আর এই জিনিসটা যখন আমরা আমি এক্সপ্রেস করি, তখন তারা বেশিরভাগই আমার সাথে একমত হয়। নিউ ইয়র্ক শহরে আপনার সবচেয়ে ফেভারিট স্পটটা কোথায়, শুনি একটু দেখি। জ্যাকসন হাইটস, বাই ফার জ্যাকসন হাইটস। বাহ বাহ বাহ। এক কথায় লিডারশিপ, আরেকবার একটু জানতে চাই। লিডারশিপ মানে আপনি মানুষের সমস্যাগুলা জানবেন, ইউ বিল্ড কনসেনসাস and then you make a decision and then you lead. লিডারশিপ মানে হচ্ছে ইন্টেগ্রিটি, যে আপনার সততা থাকা লাগবে, যে অন্য কিছু দেখুক বা নাই দেখুক, আপনি যে সব সময় রাইট জিনিসটা করবেন। লিডারশিপ হচ্ছে এমন একটা জিনিস যে অনেক সময় কিছু ডিসিশনসগুলো আনপপুলার হবে, বাট ইউ হ্যাভ টু মেক ইট দ্যাট ডিসিশন, ইউ হ্যাভ টু স্টিক বাই দ্যাট ডিসিশন। লিডারশিপ হচ্ছে ভিজিবিলিটি, যে আপনি ইলেক্টেড হয়ে গেলেন আর তারপরে আপনাকে আর খুঁজে পাওয়া গেল না, এটা লিডারশিপ না। আর লিডারশিপ হচ্ছে মানুষের সবসময় এঙ্গেজ থাকা। Even if somebody disagrees with you, you still have to engage with them. আমরা একেবারে অনুষ্ঠানটি শেষ করব, তার আগে একটু জানতে চাই আপনাকে কেন ভোট দেব, কয়েকটা রিজন বলেন, 3টা রিজন যদি বলেন কেন ভোট দেব। আমি এই এরিয়া থেকে গত 33 বছর থেকে থাকি, আমি এই এরিয়ার সমস্যাগুলো জানি, আমি এই দেশে লেখাপড়া করছি, আমি এই সিটিতে অনেকদিন সার্ভ করছি। আমি মনে করি আমি মোস্ট কোয়ালিফাইড to fight for affordability, to fight for community safety, to make sure that the future generations have opportunity in New York City. আমাদের কমিউনিটির উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, এটা যদি বলেন দর্শকদের। আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি রেজিস্টার না করে থাকেন, রেজিস্টার করেন ভোটের জন্য। আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি ভোট অলরেডি রেজিস্টার থাকেন, তাহলে আপনারা ভোট দেন আমাকে, আর আপনাদের ফ্রেন্ডসদের সাথে কথা বলেন, আপনাদের নেইবার্সদের সাথে কথা বলেন। আর্লি ভোট হচ্ছে June 13 to June 21st, আর ডে অফ দ্য ইলেকশন ইজ June 23rd। আপনারা কেউ বাসায় থাকবেন না, প্লিজ সবাই আসেন, আমাকে হেল্প করেন, আমাদের অন্যান্য কেন্দ্রের থেকে হেল্প করেন। আর স্পেশালি আমি বলবো যে
শামসুল হক একজন বাংলাদেশি আমেরিকান, আমাদের নিউ জেনারেশনের প্রতিনিধিত্বকারী। আমরা তাকে আসলে অ্যাসেম্বলিতে দেখতে চাই। ডেফিনেটলি আপনারা 23 তারিখে সবাই ভোট দিতে যাবেন, অ্যাটলিস্ট ভোটটা দিতে যাবেন, কারণ একটা হিউজ অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ আপনারা যদি ভোট দিতে যান তাহলে তার পক্ষেই আসলে থাকবে। এই আবেদনটা আমরা রাখি। আজকের এই পুরো অনুষ্ঠানটি জুড়ে আমরা জানবার চেষ্টা করেছি শামসুল হকের জীবনের নানান তথ্য, নানান গল্প, নানান ঘটনা, তার নেতৃত্বের গুণাবলী, তার পরিকল্পনা এবং ডিস্ট্রিক্ট 30 ঘিরে তার বিভিন্ন স্বপ্নের কথা। জুন 23 তিনি প্রাইমারিতে জিতবেন সে আশা আমাদের সকলের রইল। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন শামসুল হককে, সেই প্রত্যাশাও রাখছি। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথি।